শীতের সকাল, রোববার, তার উপরে বছরের শেষ দিন। রহস্য রোমাঞ্চপ্রিয় বাঙালির কাছে একেবারে আদর্শ সময়। শহর ছেয়ে গিয়েছে এক রহস্যময় পোস্টারে। বাংলায় বিকল্প রাজনীতি। কে লিখলো, কে সাঁটালো পোস্টার? তার জন্য ফেলুমিত্তিরের ডাক না পড়লেও রাজনীতি চলল জোর কদমে। শাসক থেকে বিরোধী কেউ পিছিয়ে নেই। অন্যদিকে পিছিয়ে নেই শাসকের দুই যুযুধান, অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম। স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য সভাপতি বার্তা পৌঁছে দিচ্ছেন। তাতেও যুদ্ধবিরতি তো দূরস্থ, একে অপরের উদ্দেশ্যে বাক্যবান যেন আরও শানিত হচ্ছে। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, মমতার নির্দেশ উপেক্ষা অর্জুনকে এবার ফাইল হুঁশিয়ারি সোমনাথ শ্যামের। একেবারে কর্মী সভা থেকে হলুদ ফাইলের কথা বলছেন সোমনাথ শ্যাম। এরা সুব্রত বক্সিকেও মানে না, হয় ব্যবস্থা নিন নয় ইস্তফা দিন। সরাসরি সুব্রত বক্সির উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার বিকল্প রাজনীতি, পোস্টারে 6 লাখ শহর থেকে জেলা, তুঙ্গে রাজনীতি সকাল থেকে দেখা গিয়েছে। শুধু কলকাতায় নয়, বিভিন্ন জেলাতেও এই পোস্টার বক্তব্যে সহমত কৌস্তব। বাংলায় বিকল্প বিজেপি দাবি করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি একমাত্র সঠিক পথ দেখাতে পারে। বিকল্প মানে তো বিজেপিকে মদত দেওয়া, তাদের হারাতে পারে একমাত্র তৃণমূল, পাল্টা বলছেন ফিরহাদ হাকিম। এবং তা নিয়ে বুঝতে পারছেন রাজনীতি একেবারে তুঙ্গে পৌঁছেছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই মুহূর্তে রাজনীতি শাসক দলের অন্দরে কোন জায়গায় গিয়েছে তা প্রতিদিন যেন সুর এবং স্বর বাড়াচ্ছে বলে মনে হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পর কিছুতেই মিটছে না সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব। আবার অর্জুন সিংকে নিশানা করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। নতুন বছরেও যে এই দ্বন্দ্ব গড়াবে তার ইঙ্গিত কার্যত দিয়ে দিয়েছেন তিনি। এমনকি হলুদ ফাইল বের করার হুঁশিয়ারি পর্যন্ত ছুড়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। আমি পরপর আপনাদের দেখাতে চাইবো, এবার একজন বিধায়ক নয়, দুজন বিধায়ক কার্যত নিশানা করছেন অর্জুন সিংকে, যদিও কেউই একবারের জন্য নামটুকু করছেন না। কি বলছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক এবং কি বলছেন বীজপুরের তৃণমূল বিধায়ক, এবং অর্জুন সিং যার উদ্দেশ্যে বান ছোড়া হচ্ছে তারই বা কি বক্তব্য, দেখুন একবার। যারা আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি যা নেতা আছে তারা হ্যাগারে, তারা কিন্তু সেই সময়টা মনে রাখেনি যে বাংলার বুকে একটাই নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভুলে গেছিল সেই সময়। যদি সেই সময় মনে রাখতো, যে 2021-এ যদি তারা মনে রাখতো, যদি 2019-এ তারা মনে রাখতো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলার উন্নয়নের কাজে, তাহলে তারা কিন্তু এই দল ছেড়ে ওই সাম্প্রদায়িক দলে গিয়ে যোগ দিত না, আর এই তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকদের খুন করত না। তারাই কিন্তু করেছে। তারা আবার নিজের স্বার্থে নিজের দরকারে ফিরে এসেছে। তাহলে ভাই, সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে? তৃণমূল কংগ্রেসের বাড়িঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে, আর এর কিনারা হচ্ছে না। এর কিনারা করা দরকার। কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধরতে হবে, তাদের আনতে হবে। কেন? না হলে আরো খুন হবে। আমি সোমনাথ শ্যাম যে গোপাল মজুমদারের 40/2022 ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক, তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে। আবার আপনাদের জানাই, হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি। 40/2022 এর কোন তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন, যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো, তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীর খুন হচ্ছে কেন? কেন অন্য কোন দলের হচ্ছে না? তাহলে এই ঘর শত্রু বিভীষণকে তাকে চিহ্নিত করে দেখতে হবে। দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। আমি কোন ব্যক্তির নাম বলছি না। মহাভারতে অর্জুন
যখন বিশ্ব পিতামহকে বধ করবে, তো শ্রীকৃষ্ণ সেই শিখেন্দ্রীকে মহাভারতে অর্জুনের সিং রথে কিন্তু দাঁড় করিয়েছিল, আর বাণটাকে মেরেছিল অর্জুন, মেরেছিল তাকে, বিশ্ব পিতামহকে মেরেছে। যে নিজেকে বলছে অর্জুনের অনেক বাণ রয়েছে, সেই অর্জুন আবার শিখেন্দ্রীর কথা বলছে, একদিকে বিশ্ব পিতামহ কথা বলছে, মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে। আমি সেই কুমড়োর কথা বলছি, কারণ 2024 আসছে, সেই কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে, একবার পাণ্ডবের কথা বলছে, একবার কৌরবের বলছে, সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের সৈনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। সোমনাথ মানে কি? শিব। তাহলে শিবকে কি বাঘ মারা যায় না শিবের মাথায় জল ঢালা যায়? তো তাকে শিবের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে, এটা কিন্তু মনে রাখুন। আমি দলের সৈনিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। ফাইলের কথা বলুক, যেটা বলুক, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না কি এদের কথা এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় দল উত্তর দেবে। বেশি দিন নয়, এই দিন দুয়েক আগে দেগঙ্গা সভা থেকে স্পষ্ট বার্তা দিচ্ছেন খোদ দলনেত্রী যে কোনো রকম ঝগড়া অ্যালাউ করবো না, কেউ যেন নিজেকে কেউ কেটা না মনে করে। আমার মৃত্যুঞ্জয় পালের কাছে প্রশ্ন, যে দলনেত্রী নির্দেশকে উপেক্ষা করছেন এই দুই বিধায়ক? দেখুন, আমরা বারবার বলছি এই জিনিসটা দেখছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি। আমাদের দলের মধ্যে যদি একটা দল একটা পরিবার, এই পরিবারে চলতে গিয়ে কারোর সাথে যদি কারো মতান্তর হতেই পারে, কিন্তু মনান্তর যদি না হয় সেটাই দেখার বিবেচ্য বিষয়। আমি তো বলছি শব্দ ইফস এন্ড বাটস এর উপরে মৃত্যুঞ্জয় তুমি বলছো 1 ঘন্টা দলের রাজ্য সভাপতিকে 1 ঘন্টা অপেক্ষা করে থাকতে হচ্ছে। একটা কথা বলি, সোমনাথ শ্যাম সেই বিষয়টা নিয়ে আপনি যেটা বলছেন, সোমনাথ শ্যাম সেই বিষয়টা নিয়ে বলেছেন যে ওনার কাছে কোনো ইনফরমেশন ছিল না। এই তো আরো মারাত্মক কথা মৃত্যুঞ্জয়, এই তো মারাত্মক কথা আমি বলছি। দলের রাজ্য সভাপতি যাচ্ছেন, সেই ইনফরমেশন দলের বিধায়কের কাছে নেই, অথচ সাংসদের কাছে আছে। হ্যাঁ, রাজ্য সভাপতি ওখান থেকে গিয়ে কিন্তু নৈহাটি উৎসবে গেছেন, যেখানে আমাদের মন্ত্রী পার্থ ভৌমিক ছিলেন, সেখানে গিয়ে উনি সময় কাটিয়েছেন, নৈহাটি উৎসবে ছিলেন, তার রাজ্য সভাপতি তো ওখানে ছিলেন। এরকম তো কোনো বিতর্কের কোনো বিষয় নেই। বিতর্কের যথেষ্ট বিষয় রয়েছে। তুমি একদম স্পষ্ট কথা তুমি বোঝার চেষ্টা করো মৃত্যুঞ্জয়, যে 1 ঘন্টা দলের রাজ্য সভাপতি যিনি বার্তা দিয়েছেন অর্জুন সিং নিজেও বলছিলেন এ বিষয়ে মুখ খুলতে না, কোনো মুখ তিনি খুলছেন না বলে তিনি দাবি করছেন। সেই অর্জুন সিং বসে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে, 1 ঘন্টা পরেও জগদ্দলের তৃণমূল বিধায়ক এসে পৌঁছচ্ছে না। এবং এইটা যদি সোমনাথ শ্যামের বক্তব্যকে যদি আমি সঠিক বলেও ধরে নিই যে তার কাছে কোনো নির্দেশ ছিল না, আমি বলছি যেটা সাংসদের কাছে নির্দেশ পৌঁছচ্ছে সেই নির্দেশ বিধায়কের কাছে পৌঁছচ্ছে না। সোমনাথ শ্যামের মুখপাত্র আমি নই, আমি তৃণমূল কংগ্রেস দলেরই মুখপাত্র, সেই দলেরই তো বিধায়ক। সোমনাথ শ্যামের কাছে সোমনাথ শ্যাম কি বক্তব্য রাখছে, সোমনাথ শ্যামের কাছে কি খবর আছে, সোমনাথ শ্যাম কি ফাইল দেখাবে, সেগুলো সোমনাথ শ্যাম বলতে পারবে। এগুলো কিন্তু আমাদের দল। আমরা বলছি যে হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনা, কোনো মানে এই ধরনের কোনো বিবৃতি প্রকাশ্যে না দিয়ে দলের মধ্যে মিটিয়ে নেওয়াই কাম্য। এইবার যদি কেউ এরকম প্রকাশ্যে বিবৃতি থাকে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছেন আর দলের সভাপতি নিজে ব্যাপারটা দেখছে, সেখানে তো আমাদের কারো কোনো বলার কোনো আমরা কিছু বলার দরকারই পড়ছে না, কারণ সভাপতি যেখানে নিজে দেখছেন ব্যাপারটা। আমাদের বিশ্বাস যে যার সমস্যা আছে নিশ্চিতভাবে, দেখুন সংবাদ মাধ্যমে যখন কোনো কিছু বিবৃতি আছে তার মানে তো সমস্যা আছে, সেটা অস্বীকার করে আমি ধামাচাপা দিয়ে রাখবো, এটা আমাদের তৃণমূল ধামাচাপা দেওয়ার প্রশ্ন নয়। আমি বলছি সুব্রত বক্সি যাচ্ছেন, মাননীয় সভাপতি সুব্রত বক্সি যাচ্ছেন, আমাদের বিশ্বাস এটা অল্প কিছু দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে। না, আমি বলছি অল্প কিছু দিনের প্রশ্ন নয়। দর্শকদের স্মরণে থাকবে 2022 সালের মে মাসে যখন আবার তৃণমূলে প্রত্যাবর্তন হলো অর্জুন সিং এর, তখন সোমনাথ শ্যামের বক্তব্যটা যদি একবার শোনেন, মোটামুটি এই আঁচটা পরিষ্কার হয়ে যাবে যে এই প্রত্যাবর্তনকে সোমনাথ শ্যাম খুব ভালোভাবে নেননি। তার মানে 2022 থেকে যেটা জিয়ে ছিল সেটা তো মেটানো যায়নি, উল্টে সেটা আজকে যেটা স্ফুলিঙ্গ আকারে ছিল সেটা আজকে আগ্নেয়গিরি চেহারা নিয়েছে। আমি তোমার কাছে আসার আগে একবার দ্রুত দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র রয়েছেন ফোন লাইনে। বলছি দেবজিৎ, 35টা আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ এবং তার জন্য ঝাঁপিয়ে পড়ার কথাও বলেছেন। আমি বলছি সেই আসন শেষ পর্যন্ত তোমরা অ্যাচিভ করতে পারবে কিনা জানি না, কিন্তু তৃণমূলের অন্দরের এই কোন দল সেই কাজটাকে কি অনেকটা সহজ করে দিচ্ছে না? সহজ কঠিনের কোনো ব্যাপার নয়। বিজেপি লড়বে নিজের জোরে, বিজেপি লড়বে তার সংগঠনের জোরে, তার প্রতি জনসমর্থনের জোরে।
আর এটা তো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কমন। তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে, কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাঙন, তারপরে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের উদ্ভব। না, অনুপম হাজরার কথা মাথায় রেখে কথাটা বলছো কি? হ্যালো, হ্যাঁ দেবজিৎ, প্লিজ প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে পরিষ্কারভাবে এইভাবে যে ভাঙন এসেছে, যে ভাঙনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছেন, সেই ভাঙনের মধ্যে দিয়ে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দলের জায়গায় ছিল তখন সেই ভাঙনের প্রবণতা রুখতে পারেনি। সেই রোষ এসে পড়েছিল বিধানসভার উপরেও, বিধানসভাতেও ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এটাই এদের সংস্কৃতি। বলি না, তাতে তো তোমাদের সুবিধা হবে 2024-এ। না দেখুন, সুবিধে হবে সেটা হচ্ছে পাবলিকের পার্সপেক্টিভ। এদের ইউনিটি দেখে এদের প্রতি ভালোবাসা আসবে এরকম নয়। চোরেদের দল, পরিষ্কার চোর, এমন কোন নেতা কর্মী নেই যেখানে যার সঙ্গে দুর্নীতি স্পষ্ট করেনি। আমি বলছি যে কিছুদিন আগে এই আমরা দেখছিলাম বিজেপির দপ্তরের সামনে যেইভাবে জুতো নিয়ে রাজ্য সভাপতির ছবির ওপরে মারা হচ্ছিল, আমরা ভাবলাম জুতোর অ্যাড, তারপরে দেখলাম যে না, এটা জুতোর অ্যাড নয়, রাজ্য সভাপতির মুখে ছবির ওপরে মারা হচ্ছে। আরে দেবজিৎ দা, এই কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছে পার্টিটা হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে। দেবজিৎ দা, পার্টিটা হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে। বনগাঁ লোকালে পোস্টার পড়ে শান্তনু বাবুর বিরুদ্ধে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বনগাঁ লোকালে পোস্টার পড়ে। শীতকাল পড়ে গেছে, আবার বনভোজন হবে নাকি? বনভোজন শুরু হয়েছে না হবে? বেশ, আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসতে চাই। আমি বলছি চয়নদা, উদ্বেগটা অনেকটা আমি বলছি বৃহত্তর পরিপ্রেক্ষিতে যদি দেখেন সেটা হচ্ছে মারাত্মক। রাজ্যের সব থেকে বড় দল যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় রয়েছেন, সেই দলের একেবারে সর্বোচ্চ নেত্রীর নির্দেশ তার মানে উপেক্ষিত হচ্ছে। তার মানে কোথাও কোথাও কেউ এই কথাও বলছেন, তার মানে দলের রাশ কি একদম তৃণমূল নেত্রীর থেকে আলগা হয়ে যাচ্ছে ক্রমশ, সেই কারণে কেউ উপেক্ষা করার সাহস পর্যন্ত দেখাতে পাচ্ছেন। দেখুন, এটা তো ওই তৃণমূল কংগ্রেসের ব্যাপার, এটা মুখপাত্র যা বলেছেন সেটাই তৃণমূল কংগ্রেসের সরকারি ভাষ্য হিসেবে বিবেচিত হবে। আমাদের অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে অর্জুন সিং তো আপনার যা সন্তানিক পাচ্ছি পুরো 1 বছরও তো হয়নি বিজেপি থেকে তৃণমূলে এসছেন, অন্তত অফিসিয়ালি। তিনি এখনও নিজেও জানেন না অফিসিয়ালি পার্লামেন্টে তার স্ট্যান্ড লোকাল স্ট্যান্ডে কী। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে এটা খুব অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। অর্জুন সিং বনাম বাকিরা এই দ্বন্দ্ব ছিলই, এবং আজকে দেখলাম যে আপনারা বিকেলবেলা পার্থ ভৌমিকের স্টেটমেন্টটা দেননি, সেখানে থাকলে আরও খুব বেশি পরিষ্কার ডিফারেন্সেস অফ ওপিনিয়ন কতটা আছে। তবে এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ স্থানীয় রাজনীতিতে বা পশ্চিমবঙ্গ রাজনীতিতে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ আদৌ নয়। ওই বিরোধিতা অর্জুন সিং কে সবাই জানেন, অর্জুন সিংয়ের কীর্তি কাহিনী সবাই জানেন। অর্জুন সিং ওটা বিজেপিতে থাকতে ধামাচাপা দিতে পারছিলেন না বলেই তৃণমূলে এসছেন। এইসব নিয়ে ওই যে ফাইল খুলে দেবো, এটাতে কিছুই হবে না, আমরা জানি কিছুই হবে না, কিচ্ছু হবে না। ওটা খালি এই বিবৃতির লড়াই হবে, এবারে কিচ্ছু মনে রাখতে হবে যে অমিতাভ নন্দী ভার্সেস সুভাষ চক্রবর্তীর ঝামেলা। চয়নদাকে মনে রাখতে হবে যে সুভাষ চক্রবর্তী প্রায় দল থেকে বেরিয়ে যাচ্ছিল, কার নির্দেশে কিভাবে। আবার এটা আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছে, যারা চর্চা করে তারা কিন্তু দেখেছিল বাবা অমিতাভ নন্দী সুভাষ চক্রবর্তী সব থেকে দাঁড়িয়ে দু গোষ্ঠী কার দিকে দাঁড়াবে ভাবাই যায় না। বিরতির পর আমি শুভময় মৈত্রর কাছে ফিরবো, তার কারণ সোমনাথ শ্যাম বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের কিনারা হচ্ছে না, সাদা পোশাক পরে তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের ধরতে না পারলে আবার খুন হবে। আমি বলছি, আমার প্রশ্ন একেবারে বিরতির পর আমি ফিরবো শুভময় মৈত্রর কাছে এই প্রশ্ন নিয়ে, যে তার মানে যেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে, পরপর খুনের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তার উপর শাসক দলের অন্দরে যদি এরকম চেহারা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অভাব সেটা কি ক্রমশ আরও প্রকট হবে না? আমি শুভময়দের কাছে যে প্রশ্ন নিয়ে গেছিলাম, যে আইন শৃঙ্খলা সার্বিক যেভাবে যে জায়গায় নেমেছে এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, এই যে দ্বন্দ্ব পরিস্থিতি আরও নিচে নামাবে না তো শুভময়দা? সাধারণ মানুষের সিকিউরিটি সেটা তো সবথেকে বড় প্রশ্ন। সাধারণ মানুষের সুরক্ষা যখন থাকে না, তখন গণতন্ত্র বিঘ্নিত হয়। এবং অবশ্যই মৃত্যুঞ্জয় বাবু যে কথাটি বললেন, আমাদের ওই অঞ্চলের রাজনীতির পার্সপেক্টিভে সুভাষ চক্রবর্তী, অমিতাভ নন্দীর কথা এলো, এবং তার সঙ্গে আজকে অর্জুন সিংহ, সোমনাথ শ্যাম, এই আলোচনাটা অবশ্যই রাজনীতির আলোচনা, সেই প্রেক্ষিতেই করতে হবে।
সেই সময় দুজন বামপন্থী তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, হয়তো তারা তপন শিকদারকে সেই জন্য ভোটে জিতিয়ে দিয়েছিলেন, এমন কিছু গল্পও থাকতে পারে। কিন্তু সেখানে এতগুলো মৃত্যু এবং হত্যার ঘটনা সামনে আসেনি। এবং দ্বিতীয়ত দুটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, যারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় এই মৃত্যু এবং হত্যা নিয়ে আলোচনা করতেন। তাদের কাছে হলুদ পাখি নয়, হলুদ ফাইল আছে। এবং যে ফাইলের কথা মুখ্যমন্ত্রী এক সময় বলছেন যে উনি এই সমস্ত অপরাধে জড়িত ছিলেন, কেউ বলছেন উনি জড়িত ছিলেন, অর্থাৎ তারা তো আমাদের প্রশাসনের অংশ। এই যে তৃণমূল এবং বিজেপির কেউ যদি এমএলএ এমপি হন, কেউ যদি মুখ্যমন্ত্রী হন, তারা তো আমাদের প্রশাসনের অংশ। তার প্রশাসনের অংশের মানুষের কাছে যদি এত গোপন ফাইল থাকে, হলুদ রঙা, লাল রঙা, নীল রঙা, এবং তার মাধ্যমে তারা সেই মৃত্যুর ঘটনাগুলো, হত্যার ঘটনাগুলো তাদের কাছে একে অপরের বিরুদ্ধে এইভাবে জানান, তার মানে গোটা দেশের যে সংবিধান সম্মত সংসদীয় গণতন্ত্র এই বছরে বারবার করে বিঘ্নিত হলো, বারবার করে গণতন্ত্রকে হত্যা করলেন এই দুই রাজনৈতিক দল। তাদের কাছে আবেদন থাকবে, নতুন বছরে পশ্চিমবঙ্গে যে পোস্টার করেছে আজকে, সেই বিকল্প রাজনীতির সন্ধান দিন, যেখানে আপনাদের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভারতের সংসদীয় গণতন্ত্রের মধ্যে থেকে এবং সত্যি সিপিএম তাদের যে অন্তর্দ্বন্দ্ব ছিল তার থেকে না শিখে আপনারা একটু ভালো দিকে এগিয়ে চলুন। আপনারা সমাজ, সংসার এবং আমাদের সংসদীয় গণতন্ত্রকে আগামী বছরটায় রক্ষা করুন। বেশ, একেবারে হলুদ ফাইলের প্রসঙ্গ উত্থাপন করলেন শুভময় মৈত্র। আচ্ছা, সোমনাথ শ্যাম কিন্তু বলেছেন এই হলুদ ফাইল তিনি তিনজনকে দেবেন। এক হচ্ছে পুলিশ, দুই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন অনেকে প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হলুদ ফাইলটা পাওয়ার পর আদৌ কি কোনো ব্যবস্থা নেবেন? তার কারণ তিনি তো বলেছেন তিনি ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন, ঘনিষ্ঠ মহল সূত্রে এই রকম দাবি করা হচ্ছে। এখন এর পেছনে কারণ কি রয়েছে তা নিয়ে নানান মত উঠে আসছে, দেখুন একবার। সামনে লোকসভা ভোটের বড় চ্যালেঞ্জ, কিন্তু 2024 নির্বাচনী মহাসংগ্রামে নামার আগে তৃণমূলের অন্তরে বিভাজন কি আরো স্পষ্ট হয়ে উঠছে? ওল্ড গার্ড বনাম ইয়াং ব্রিগেডের টানাপোড়েন কি আরো প্রকট হয়ে যাচ্ছে? বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী, ঠিক তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি আসন্ন নির্বাচনে নিজেকে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সাংগঠনিক বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়েও জড়াতে চান না। রাজনৈতিক মহলে চর্চার বিষয়, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধের কারণেই কি অভিমানী অভিষেক? তাই কি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? মাসখানেক ধরেই আপনি দেখবেন তিনটে দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপেক্ষিত হচ্ছেন। এটা থেকে নিরসনের উপর ট্রাস্ট একটা লেভেলে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ট্রাস্টের অভাব ঘটেছে। অর্থাৎ তার মনে হয়েছে যে তার থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা কোনোভাবে দলের মধ্যে শুরু হয়েছে, যেটা উনি প্রশ্রয় দিতে চান না। কিন্তু এই ট্রাস্ট যখন চলে যাবে, যদি চলে যায়, তাহলে কিন্তু মুশকিল। এবং ট্রাস্ট বাড়ানো ছাড়া এর কোনো সমস্যার সমাধান নেই। যতক্ষণ একটা ট্রাস্ট আবার ফিরে না আসছে, ততক্ষণ পর্যন্ত এই ফাটল চওড়াই হতে থাকবে এবং বেশি চওড়া হলে সেটা একটা বিভাজনে পরিণত হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, সম্প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আন্দোলনকে স্তীমিত করা, রাজ্যের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি আধিকারিকদের একাংশের ঔদাসীন্য এবং সেসব নিয়ে দলের অন্দরে কথা বলেও কোনো লাভ না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস যতই অস্বীকার করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সরকার পরিচালনার প্রশ্নে, দল পরিচালনার প্রশ্নে একের পর এক যে মতপার্থক্য উঠে আসছে, সেটা কিন্তু ক্রমশ আরো বেশি বড় করে ফাটল তৈরি হচ্ছে, দলের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে এবং দ্বন্দ্বটা কিন্তু ক্রমশ প্রকট হয়ে উঠছে, যেটা আগামী দিনের পশ্চিমবাংলার রাজনীতিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করতে পারে, এই সম্ভাবনা থেকেই যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যব্যাপী জনসংযোগ যাত্রা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে আন্দোলন, কলকাতায় রাজভবনের সামনে ধর্ণা, সবকিছুর নেতৃত্বে ছিলেন অভিষেক। সম্প্রতি বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক ছিলেন প্রতিনিধি দলে। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকেও অভিষেককে নিয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের তরফে সেই জোটের সমন্বয় কমিটিতে সদস্য অভিষেক। এখন সামনে যখন লোকসভা নির্বাচন, বিজেপি যখন বাংলায় 35 আসন জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামার তোড়জোড় শুরু করেছে, ঠিক সেই সময় বাংলায় অভিষেক নিজেকে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করায় জল্পনার ঝড় উঠেছে। উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য? বেরোন, নেতা হন, বাংলায় নতুন নেতা চাই তো। মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো, বা পিসি জায়গা ছাড়ছেন না, তাই অভিমানে এসব বলছেন। আমরা
সবাই একসাথে আছি, সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব। পিসি কাউকে নিয়ে চলতে জানেন না, তাও খোকাবাবুকে নিয়ে চলেছে এতদিন। এখন পুরনোদেরকে ম্যানেজ করে দিদি চলতে চাইছেন, নতুনদেরকে ম্যানেজ করে খোকাবাবু চলতে চাইছেন। নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, উপরে উপরে অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তাঁর লড়াই, তাঁর আত্মত্যাগ, তাঁর সাফল্য, তাঁর উন্নয়ন কর্মযজ্ঞ, তাঁর প্রতি মানুষের বিশ্বাস, এগুলোই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ। ফলে মমতাদির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যে লড়াই অতীতে লড়ে আসছিল, এখন লড়ছে এবং ভবিষ্যতের জন্য যথাযথ উপযুক্ত ভিত পুজো করে সে লড়াই চলতে থাকবে। লোকসভা ভোট আসন্ন, বিজেপি কোমর কষে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে। তখন এ রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরেই অল ইজ নট ওয়েল। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে বিষয়টাকে এইভাবে দেখা যেতে পারে যে দলের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বেদবাক্য বলে তৃণমূলের সব স্তরের নেতারা মনে করেন, দলের একটা অংশ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে কানে তুলছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন দলের সেনাপতি, তিনি নিজেকে নিজের সংসদীয় এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন। আমি বলছি তার মানে তো মৃত্যুঞ্জয় বিষয়টা দাঁড়ালো যে সৈন্য সামন্তদের তো ছন্ন ছাড়া অবস্থা। আমাদের দলের সবাই এখনো পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি যেটা বললেন, বক্তব্যগুলোকেই বেদবাক্য হিসাবেই দেখে। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। আপনি বলছিলেন প্রতিবেদনে অনেকবার আপনি ঘনিষ্ঠ মহল দেখালেন। আমি বলছি তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারে আমরা প্রত্যেকেই ঘনিষ্ঠ। আপনি যে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই ঘনিষ্ঠ থাকতেই পারে, কিন্তু এরকম এই ধরনের কোনো কথা, এই ধরনের আপনারা যে প্রতিবেদনে দেখালেন, এরকম আমিও ঘনিষ্ঠ হিসাবেই বলছি, এরকম কোনো কথা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে সরকারের কাজকর্ম, কেন্দ্রীয় বঞ্চনা এবং দলীয় কর্মসূচি ঠিক করে মানুষের কাছে গেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে গেছে, বিধানসভা নির্বাচনে যেইভাবে লড়াই করেছে, এই লোকসভা নির্বাচনও সেইভাবেই লড়াই করবে। এরকম কারা এরকম ছড়িয়ে দিচ্ছে, আমরা ঘনিষ্ঠ হয়ে আমরা জানতে পারছি না। এরকম রটনা যদি করা, কারো কিছু লাভ নেই। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ পরিবার, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মাথায় রাখতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘনিষ্ঠ বলছেন, আমি আবারও রিপিট করছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আমরা পরিবারের ঘনিষ্ঠ। একটা পরিবার, সেই পরিবারে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই পরিবারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই পরিবারের সেনাপতি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ঐক্যবদ্ধভাবে আছি। আমরা বিজেপিকে হারাচ্ছি। এখন কে দলের মধ্যে কে কার ঘনিষ্ঠ, কে পরিবারের সবাই কে কার ঘনিষ্ঠ, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। কিন্তু পাশাপাশি এই সূত্র, ঘনিষ্ঠ মহল সূত্রে যে দাবি করা হচ্ছে, সেই দাবি যদি সত্যি হয়, তাহলে তো এই প্রশ্ন সামনে আসবে খুব স্বাভাবিক কারণে, যে কোথাও না কোথাও আমার দেবজিতের কাছে গোড়াতেই যে প্রশ্নটা ছিল, 35টা আসন জয়ের লক্ষ্যমাত্রার যে লড়াই, সেটা অনেক সহজ হয়ে যাচ্ছে নাকি? কোথাও না কোথাও বাম কংগ্রেসের তরফ থেকে এই প্রশ্নও তোলা হচ্ছে, আড়ালে আবডালে কোথাও কি ওয়াক ওভার দেওয়ার চেষ্টা হচ্ছে? উত্তর দেবজিৎ দেবে। দেবজিৎদের কাজটা আর একটু সহজ হয়ে গেল কিনা? আমি আবারও বলছি, এখানে সহজ বা কঠিনের কোনো ব্যাপার নেই। লড়াই হবে চোখে চোখ রেখে, এবং লড়াইটা করার জন্য ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ যে শাখা, সেটা সম্পূর্ণভাবে তৈরি। কিন্তু যে জিনিসটা চলছে, তাতে মানুষের মনে পার্সপেক্টিভ এখন কি আছে? সমস্ত দুর্নীতির কেন্দ্রবিন্দু হচ্ছে তৃণমূল কংগ্রেস। এমন কোন দুর্নীতিগ্রস্ত লোক নেই। না, আমি এই জন্য বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীরা বারে বারে কি বলেছিলেন, যে একেবারে কার্যত সরকারটা তিনিই চালাচ্ছেন, তিনিই হচ্ছেন কার্যত মুখ্যমন্ত্রীর পরোক্ষে তিনি ভূমিকা পালন করছেন। এই রকম একজন ব্যক্তিত্ব, তিনি যদি নিজের সংসদীয় এলাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে নেন, তার মানে তো বিষয়টা এই দাঁড়াচ্ছে যে তোমাদের ক্ষেত্রে লড়াইটা অনেক সহজ হয়ে যাচ্ছে। পরিষ্কারভাবে দুর্নীতি যেভাবে দলটাকে গ্রাস করেছে, এখন যদি অভিষেক বাবু যদি একেবারে ওপর থেকে নিচ অব্দি, অর্থাৎ দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার পুরোটার দায়িত্ব নিতে যান, তাহলে এই এত জায়গার দুর্নীতির দায়িত্ব ওনাকে নিতে হবে। সাধারণ সম্পাদক দলের কলার থেকে মানে ঝেড়ে দেবার মতন করে এনারা এখন এটা করবেনি, কেননা যে হারে সমস্ত জায়গায় এনারা আস্তে 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 কর্নার্ড হচ্ছেন, সব জায়গা থেকে আঙুল তুলে জনতা বুঝতে পারছে যে এত টাকার দুর্নীতি হয়েছে, তার উৎসমুখ কোথায় এবং তার অন্তর মানে শেষটাও কোথায় হয়েছে, আদি এবং অন্ত যখন মানুষের কাছে পরিষ্কার, সেখান থেকে তো একটু ছোট করতেই হবে।
এই দলে এই একদল ডাকাতের মধ্যে কে নেতা হলো আর কে নেতা হলো কি আলাদা অধিকারীকে নিয়ে বিরোধী দলনেতা করে, যাকে চোর বলেছিল 2016 সালে পার্টি অফিস থেকে নানাদা ভিডিও বানানো দেখে, তাদের মুখে আবার চোরদের কথা মানায়। যে দল অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে, তুমি আমি একটা কথা বলো, এই যে এত বড় অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করলে তখন বুঝবল 870 কোটি টাকা মহারাষ্ট্র সদর কেলেঙ্কারি। আমি এইখানে একবার শুভময় মৈত্রর কাছে আসবো। আমি বিজেপি এবং তৃণমূলের দুই মুখপাত্রকে থামালাম, আমি এইখানে শুভময় মৈত্রর কাছে প্লিজ দেবজিৎ, আমার শুভময় মৈত্রর কাছে এখানে খুব স্পেসিফিক প্রশ্ন। আপনি দুবার পিছিয়ে যান শুভময় দা, 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর একেবারে 100 দিনের কাজের টাকা দিতে হবে এই দাবিতে দিল্লি পর্যন্ত আন্দোলনকে পৌঁছে নিয়ে গেলেন। অনেকে বলছিলেন যে ন্যাশনাল লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপর রাজভবনের সামনে তো 5 দিন ধরে ধর্ণা। আমি বলছি এই 2-2.5 মাসের মধ্যে কি এমন হলো যে এই কথা বলতে হচ্ছে, যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে ডায়মন্ড হারবার নিজের সংসদীয় এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, বৃহত্তরভাবে তিনি আর থাকতে চাইছেন না। কি এমন হয়ে থাকতে পারে 2-2.5 মাসে? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে এখানে কিন্তু মৃত্যুঞ্জয়ের কথা মানতে হবে। যদি উনি এক মুখপাত্র হিসেবে বলেন যে এটা ঘনিষ্ঠ দিকতে বলা, কিন্তু উনি শোনেননি, এই জায়গাটি থাকছে, অর্থাৎ এই বক্তব্যটা সত্যতা নিয়ে একটা প্রশ্ন থাকছে রাজনীতির ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে তিনি তার যে লোকসভা কেন্দ্র সেখানে কনসেন্ট্রেট করছেন, এর দুটি ভিত্তি হতে পারে। এক, তিনি অভিমানী হয়েছেন তৃণমূলের কোনো একটি অন্তর্দলীয় কারণে, অথবা এমনটা হতে পারে তিনি মনে করছেন যে সামনের লোকসভা নির্বাচন খুব কঠিন লড়াই, যেখানে অবশ্যই একই সঙ্গে তৃণমূল কংগ্রেস 42 আর বিজেপি 35 পেতে পারে না অঙ্কের নিয়মে, এবং সেই জায়গায় মন্ত্রীরা 0 থেকে কত এগোবে সেই নিয়ে আলোচনা হতে পারে, কংগ্রেস কোথায় পৌঁছবে। কিন্তু এই জায়গায় তিনি চাইছেন নিজের কেন্দ্র থেকে সুরক্ষিত করতে। ফলে রাজনীতির দিক থেকে লোকসভা নির্বাচনে লোকসভার একজন প্রতিনিধি হিসেবে তিনি যে সারা ভারত জুড়ে যে ব্যক্তিটি দেখতে পাবেন, সেই জায়গায় তিনি সেখানে কনসেন্ট্রেট করতে। রাজনীতির যে দলগত ভাবনা এবং ব্যক্তি ভাবনা এবং তাদের মধ্যে যে বিভিন্ন রকম সমীকরণ, তার নিরিখে তিনি হয়তো এই বক্তব্য যদি রেখেছেন। আমার মনে হয় আর একটু সময় দিলেই ভালো হয়। এই জায়গাটি কোন জায়গায় গিয়ে সঠিক কোথায় গিয়ে ঠিক হয়ে, তার জন্য আমার মনে হয় একটু অপেক্ষা করাই ভালো। কিন্তু আমি বলছি আরেকটা সম্ভাবনার কথা অনেকে বলছেন চয়নদা, একেবারে নওশাদ সিদ্দিকী তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি কোথাও না কোথাও তার মানে কোথাও একটা কি সংশয় কাজ করছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে সামনে রেখে, সেই কারণে পুরো কনসেন্ট্রেশন পুরো সময়টা তিনি নিজের সংসদীয় এলাকায় দিতে চান, সেই কারণে সংসদীয় এলাকায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান। দেখুন, যেহেতু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাওয়া যায়নি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ঘনিষ্ঠ যারা তারাও দেননি, মাত্র মৃত্যুঞ্জয় একটা কথা বললেন, তার ভিত্তিতে তো কোনো মন্তব্য করা যাবে না। আমি শুধু একটা কথা আমি দর্শকদেরও স্মরণ করিয়ে দেবো, যেহেতু মুখপাত্র হিসাবে তৃণমূলের মুখপাত্র হিসাবে এখানে মৃত্যুঞ্জয় রয়েছে, কয়েকদিন আগে কুণাল ঘোষ মুখপাত্রদের নিয়ে একটা কথা বলেছিলেন যে মুখপাত্রদের কাজ কিন্তু বেশ কঠিন, যেটা সঠিক নয় সেটাকে পর্যন্ত সঠিক বলে বাজারে মার্কেটিং করতে হয়, ফলে কোনটা সঠিক কোনটা বেঠিক। ধন্যবাদ, আপনি এটা মনে করিয়ে দিলেন আমাকে। মৃত্যুঞ্জয় তো মানতে রাজি হবে না। মৃত্যুঞ্জয়কে এখানে যদি আমি এখন যদি বলি, আলোচনাটা পুরোটাই ঘুরে যাবে। আমি যদি এখন বলি সুজয় ভদ্রের গলার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের গলা এখনো মেলানো যাচ্ছে না, যদি ইডি জবরদস্তি বা সিবিআই জবরদস্তি গলাটা মেলাবার ব্যবস্থা করে, তাহলে যে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই বিপদের সম্ভাবনাটা আঁচ করতে পারছেন এমনটাও হতে পারে। যে আগাম বিপদের সম্ভাবনা আঁচ করেই উনি ব্যাকফুটে চলে যাচ্ছেন, এমনটাও হতে পারে। দ্বিতীয়, এখানে খুব স্পষ্ট প্রশ্ন যে দ্রুত এই 100 দিনের টাকার বকেয়ার যে অংশ বিষয়টা, সেইটার মীমাংসা হওয়া সম্ভব না, কারণ এই সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দুপক্ষই হাজির করতে পারেনি। এই যে বিষয়টা, এখানেও দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু প্রথম দ্বন্দ্বটাই মনে হচ্ছে। আমরা কিন্তু মনে রাখবেন সুব্রজিৎ, কামরাজ বা অতুল্য ঘোষ নিয়ে কথা বলছি না, বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যার এই এক্সাইল বলুন বা নিজেকে গুটিয়ে রাখা খুব একটা রাজনীতি থেকে জানা যাবে না। একজন তাঁর নামের সঙ্গে যা যা যুক্ত হয়ে গেছে এখন, সেইগুলো তদন্ত যে আমরা দ্রুত হোক, মাথা ধরা পড়ুক, আমরা সেটাই চাইবো। চয়নদা যেটা বললো, একটা জিনিস আমার বলার আছে, যে বললো না বিপদ, এইসব নিয়ে বিপদ আর কোনো দলের পশ্চিমবঙ্গে আছে কিনা জানি না, বামপন্থীদের কোনো বিপদ নেই, কারণ লোকসভাতে বামপন্থীরা যাই হোক শূন্যই পাবে। তাই বামপন্থীদের নতুন করে আলাদা কোনো বিপদের কোনো ব্যাপার নেই, আন্ডার এস্টিমেটের কোনো ব্যাপার নেই। বিপদ আশঙ্কা কোনোটাই কিছু নেই।
শূন্য তোমরা থেকে মানুষের নামবেন না। মানুষের আপনারা সঙ্গে লড়ছো তো পঞ্চায়েতে ভাই। 15% মানুষ পান, তোমাদেরকে ধূপগুড়িতে। শূন্য যখন করবে, আবার সেটাই তখন আবার বুঝতে পারবে। বিধানসভায় এসে 3 তখন মাসের বুঝতে মধ্যে পারবে। 6% নেমে যান। মানুষ যখন তোমাদের শূন্য করে আপনারা তখন খুঁজে পাওয়া যাবে না তোমাদের। নির্দিষ্ট নির্দিষ্ট মাথায় রাখো করার ভাই। পরে আপনারা শূন্য আরে হয়েছেন। ভাই, তোমাদের এটা নিয়ে এখন দেখো না, এটা আরে নিয়ে গাছবাড়ি research করে হবে, এটা কোনো নিয়ে ভোট research- দেবনি। এটা গাছবাড়ি করে ভোট আমি দেবনি। এইখানে একটা দর্শকদের দেখাতে চাইবো, দেখুন সবটা কিন্তু প্লিজ আমি চয়নদা থামালাম, সবটা কিন্তু সংশয় আবৃত, সবটা কিন্তু একটা ধোঁয়াশা আবৃত, যে ঠিক কি ঘটেছে, ওই যে বৈঠকটা হয়েছে সেখানে ঘনিষ্ঠ মহলে কি বলেছেন এবং তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন মৃত্যুঞ্জয়রা, কিন্তু সংশয় বা রহস্য আর একটা বিষয় নিয়েও রয়েছে, সেটা হচ্ছে পোস্টার। আজকে সকাল থেকে শুধু শহর কলকাতা নয়, জেলার বিভিন্ন জায়গাতে পোস্টারে ছয়লাপ হয়ে গেল যে বাংলায় বিকল্প রাজনীতি। এখন এই যে পোস্টার, সেটা কে দিল, কি কারণে দিল, কোন উদ্দেশ্য দিল, উত্তর অজানা, কিন্তু রাজনীতি চলেছে জোর কদমে। দেখুন, কয়েক মাস পরই লোকসভা নির্বাচন, তার আগে বছরের শেষ দিনে এই পোস্টার ঘিরেই বঙ্গ রাজনীতিতে তৈরি হলো নতুন জল্পনা। বাংলায় বিকল্প রাজনীতি লেখা এই পোস্টার ছড়িয়ে পড়েছে শহর থেকে জেলা সর্বত্র। রবিবার সকালে শ্যামবাজার, হাজরা মোড়, রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট, পার্ক সার্কাস, ধর্মতলা, এমনকি এন্টালিতে প্রদেশ কংগ্রেসের দফতরের আশেপাশেও দেখা গেল এই ধরনের পোস্টার। পোস্টার পড়েছে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় অর্থাৎ বিধান ভবন, তার ঠিক পাশেও আমরা দেখতে পাচ্ছি বিধান ভবনের পাশে, সেখানেও এই বাংলায় বিকল্প রাজনীতি লেখা যে পোস্টার সারা কলকাতা জুড়ে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। একেবারে কংগ্রেস অফিসের পাশেও সেই পোস্টার কিন্তু এখানে লাগানো হয়েছে। কিন্তু কারা দিল এই পোস্টার তার কোনো উল্লেখ করা না হলেও পোস্টারের এই বক্তব্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখে বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। সঙ্গে লিখেছেন, বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। আমি জানি না কেউ বা কারা এই পোস্টার মেরেছে, তবে এটা সত্যি কথা, আমি কখনোই দায় এড়াচ্ছি না যে এই কথাটি আমার নয়। আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর, সেই জায়গা থেকে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশনের জায়গা থেকে বলুন, সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। যেমন আমি যদি আমার দলের কথা বলি, কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট, একবার সিপিএম এর সাথে জোট, একবার একলা চলা। আবার উল্টো দিকটা যদি আমি দেখি, সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ, এত মারপিট, এত হিংসা, এত হানাহানি, তারপরে আবার তৃণমূলের নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন, জোট নিয়ে কথাবার্তা চলছে। ইঙ্গিতপূর্ণ এই পোস্টার প্রসঙ্গে কৌস্তবকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন, কিন্তু আনতে পারবেন না, কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে, তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি। আসলে হতাশাগ্রস্ত হয়ে এখন এইসব করছেন আর কি, মানে প্রাসঙ্গিক থাকার চেষ্টা। বিজেপির জামা গায়ে দিয়েছে, বিজেপি কোথাও অ্যাসুরেন্স করছে না বোধহয়, তাই এসব কথাবার্তা বলছে না। মানুষের জন্য কাজ, এর মধ্যে দিয়ে বিকল্প রাজনীতি তৈরি হয়, ওইসব বসে বসে বিকল্প রাজনীতি তৈরি হয় না। এই বিকল্পের প্রকল্প বিজেপির পার্টি অফিস থেকে নির্দেশিত হয়। মানে না আপনি মোড়ল, যারা বিকল্পের ব্যবস্থা করে তারা বিজেপিকে সাহায্য করছে। বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকানোর ক্ষমতা রাখে, সেটা 21-এ প্রমাণিত এবং আবার 24-এ সেটা প্রমাণ হবে। কখনো গ্রুপ ডির চাকরি প্রার্থীদের দাবির সমর্থনে রাস্তায়, আবার কখনো বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেছে কৌস্তব বাগচিকে। এই প্রেক্ষাপটে এদিন পোস্টার প্রসঙ্গে কৌস্তবের মতকে বিরোধী দলনেতার সমর্থন অন্য ইঙ্গিত দিচ্ছে কি? প্রথম কথা, আমার সাথে শুভেন্দু অধিকারীকে কোনো রাজনৈতিক মঞ্চে কেউ এখন অবধি দেখাতে পারেনি বা দেখাতে পারবেও না। যে মঞ্চগুলোতে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ। আপনি যদি এর কথা বলেন, সেখানে শুভেন্দু অধিকারীর সাথে আমাকে দেখা গেছে, সেখানে আমরা মিছিলে একসাথে হেঁটেছি, সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবেও যায়নি, আমি সেখানে কংগ্রেসের নেতার পরিচয়টা অন্যদিকে অন্য সাইডে রেখে গেছি।
প্রতিপক্ষ কোন দলের কোন নেতার সঙ্গে কার কি সম্পর্ক, এই সব বিতর্ককে পেছনে ফেলে অবশ্য এখন একটাই জল্পনা, বিকল্প রাজনীতির পোস্টার দিল কারা। আবির দত্ত, শুভেন্দু ভট্টাচার্য, করুণাময় সিংহ, এবিপি আনন্দ। বিরোধী থাকাকালীন তৃণমূল কংগ্রেস, তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায়, তখন তারা বলতো যে বামেদের বিকল্প হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস, এবং তখন বামেদের বক্তব্য ছিল যে বামফ্রন্টের বিকল্প একমাত্র উন্নততর বামফ্রন্ট, সেটা ছিল দলের বিকল্পের কথা। আর এখন কথা হচ্ছে বিকল্প রাজনীতির। আমি এইখানে একবার আসতে চাইবো দেবজিতের কাছে। দেবজিৎ, যেহেতু এই বক্তব্যকে কৌস্তব সমর্থন করছেন, কৌস্তবকে আবার শুভেন্দু অধিকারী সমর্থন করছেন, অনেকে দুয়ে দুয়ে চার করছে। দেখুন, এটা তো কংগ্রেসের কর্মী এখনো পর্যন্ত, আমি যতদূর জানি, দেখলাম কংগ্রেসের এক মুখপাত্র ওনাকে খুব কটূক্তি করলেন, ব্যঙ্গোক্তি করলেন, কিন্তু এখনো পর্যন্ত কৌস্তববাবু তো কংগ্রেসেই আছেন। কংগ্রেসের কৌস্তববাবু এইসব বলছেন বা এই কথাবার্তা বলছেন যাতে কিনা উনি ওনার দলকে সচেতন করতে পারেন ইত্যাদি, চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন আসলে কি হওয়া উচিত। কেননা এখানে কংগ্রেসের সঙ্গে মূল লড়াইটা ছিল সিপিএমের। আজকে অদ্ভুত একটা ঘটনা দেখুন, যারা সাঁইবাড়ির কথা বলেছিল, যারা হাত কেটে দেওয়া, ওই আন্দোলনে হাত কেটে নিয়েছিল, কোথায় হয় দেবজিৎ? আমি বলছি, যখন একজন কংগ্রেস নেতা তিনি যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে দরাদ সার্টিফিকেট দেন, আগেও দিয়েছে, ভালো কাজ করলে সবাই ভালো বলবে, এটা স্বাভাবিক আছে। এখন যদি তাদের যদি মনে হয় অন্যরকম, কেননা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কোনো কংগ্রেসীকে খুন করেছে এরকম ইয়ে নেই, মানে রেকর্ড নেই, বা কোনো কংগ্রেসীর গলা টিপে ধরেছে এরকম কোনো, মানে বিজেপির কেউ গিয়ে মেরেছে কংগ্রেসীকে তা নেই। কিন্তু মজা হচ্ছে কংগ্রেসীরা তাদের সঙ্গে হ্যান্ডশেক করছে যারা কিনা কংগ্রেসীদের মানে ভাইকে মেরেছিল, সেই কংগ্রেস শহীদ হয়েছিল সাঁইবাড়িতে, রক্তমাখা ভাত তার মায়ের মুখে খাইয়ে দিয়েছিলেন। এরাই তারা যারা কিনা আন্দোলনে হাত কেটেছিলেন, যারা নাকি মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে সেলাই করে দিয়েছিলেন হাত কংগ্রেসের ভোট দিয়েছিলেন বলে। আর উল্টো দিকে আজকে সিপিএমও দেখুন, মানে কি যেন একটা ছিল না যে ৭৪-এর সন্ত্রাস নিয়ে এলো বা প্রিয়দাস, তো সেই ৭৬-এর সন্ত্রাস নিয়ে এলো প্রিয়দাস ইত্যাদি যারা বলতেন, তারা আজকে হাত মিলিয়ে ঘুরছেন। এটা ওনাদের বাধ্যবাধকতা। এক্ষেত্রে বিজেপিকে আটকানোর জন্য বাধ্যবাধকতা এদের মধ্যে হচ্ছে, এবং সেখান থেকে কংগ্রেসকে বার করে আনার জন্য চেষ্টা করছে হয়তো ভট্টাচার্য। বিকল্প রাজনীতির কথা তৃণমূলের মধ্যে থেকে বা কংগ্রেসের মধ্যে থেকে বলা, এটার খুব একটা বেশি গুরুত্ব নেই, এই কারণে যে এর পেছনে টাকা কে দিচ্ছে ইত্যাদি প্রভৃতি প্রশ্ন আসবেই। হ্যাঁ, এবং কেউ একটা সাময়িক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন, এমনটা মনে হওয়াটা খুব অস্বাভাবিক নয়। এটা কংগ্রেসের মধ্যে এখনও যদিও ঘোষিতভাবে কৌস্তব বাগচি রয়েছেন, এই সমস্যা কংগ্রেসেরই, কংগ্রেস মোকাবিলা করবে এই বিশ্বাস আমাদের আছে। আমাদের কথা হচ্ছে যে সারা দেশের মানুষ জানেন, পশ্চিমবাংলার মানুষও জানেন, মানুষের হাতে ক্ষমতা দেওয়ার যে ক্ষমতায়নের যে প্রক্রিয়া, যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্ব বামপন্থীরা দিচ্ছেন। এই আন্দোলন বামপন্থীরা দিচ্ছেন, এবং প্রান্তিক মানুষের হাতে অধিকতর ক্ষমতা বামফ্রন্ট আমলেই দেওয়া হয়েছিল, এটা সবাই জানে। কাজে আমরা যে এই লড়াইটা লড়ছি, আমরা এই লড়াইটা চলছে, এই লড়াইটা যে চলছে, এই লড়াইটার নেতৃত্ব বামপন্থীরা দেবে। বিকল্প মানুষ আরো বেশি মানুষের হাতে ক্ষমতা, তার নেতৃত্ব বামপন্থীরা দিচ্ছেন। এই বিকল্প মানে মানুষ মানে মানুষ মানে কমরেড মানে মানুষ এরকম বলছেন। যদি বাড়তি বিকল্প কিছু খুঁজতে থাকেন তাহলে সাময়িক স্বার্থ, তৃণমূলের মধ্যে থেকে খুঁজলেও সাময়িক স্বার্থ, এছাড়া কিছু নয়। যে আমার কথা শুনে যার রিয়াকশন এলো, বিকল্প রাজনীতি এবং সেই বিকল্প রাজনীতির নেতৃত্ব কে দেবে তা নিয়ে চাপানুতো রয়েছে। কিন্তু আমি স্বাভাবিকভাবে এই প্রশ্ন সঙ্গত কারণে উঠবে যে এই রাজনীতি শেষ পর্যন্ত যারা নিপীড়িত, অত্যাচারিত, শোষিত এবং যারা একেবারে তৃণমূল স্তরের যারা সাধারণ মানুষ, হয়তো রাজনীতির সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই, তাদের স্বার্থ সিদ্ধি শেষ পর্যন্ত করবে কিনা। দেখুন, মুখে বিকল্প রাজনীতির কথা না বললেও একাধিকবার তৃণমূল কংগ্রেসের অন্দরেও কি বিকল্প রাজনীতির ইঙ্গিত স্পষ্টভাবে উঠে আসেন। আমি মৃত্যুঞ্জয়ের কাছে এখানেই আসতে চাইবো, নতুন তৃণমূলের কথা বলো বা পার্থ ভৌমিকের কথা অনুযায়ী ওই ২১-এর আগের তৃণমূল, ২১-এর পরের তৃণমূল, এটাও তো সেই বিকল্প রাজনীতিরই অংশ। তার আগে একটু পোস্টার নিয়ে বলে রাখি যে দেখুন, বাংলা সিরিয়াস রাজনীতিতে এই কৌস্তববাবু একটু কমিক রিলিফের কাজ করে, এটা কিন্তু খুব ভালো। উনি কখনো চুল কেটে ফেলছেন, কখনো এই বলছেন যে বিকল্প রাজনীতি, কখনো দলে থেকে অধীরবাবুকে গালাগাল করছেন, কখনো আবার দলে থেকে শুভেন্দুবাবুর পাশে গিয়ে তার প্রশংসা করছেন। এই যে কমিক রিলিফের কাজটা করা, আমরা সবসময় সিরিয়াস আলোচনা, রাজনীতিবিদ মানে একটা সিরিয়াস ব্যাপার স্যাপার, কৌস্তববাবু যে এই কমিক রিলিফের কাজটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, এর জন্য ওনাকে ধন্যবাদ। দেখুন, এবার
দলে থেকে বলছেন যে একজন বিচারপতিকে তাকে বলছেন যে বিকল্প মুখ করে, দলের এক মুখপাত্র সৌম্যবাবু এই কটাক্ষ করছেন, আবার অধীরবাবু বলছেন যে না এক বিচারপতিকে তিনি মুখ করে, মুখ্যমন্ত্রী মুখ করে, নিজে কংগ্রেস দলের মধ্যে নেই বলতে হবে বিচারপতিদের নাম দলের মধ্যে একটা একেবারে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে গিয়েছেন তৃণমূলের মুখপাত্ররা, সেটাও সমানভাবে উল্লেখ করতে হবে। কংগ্রেস এত বড় একটা দল, সেই দলের একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই, ইভেন বামপন্থী থেকে জোট ছিল, নাম বলতে পারতো, অধীরবাবু নিজের নাম বললে আমি খুশি হতাম যে এতদিন ধরে রাজনীতি করছেন। তাই বিকল্প রাজনীতির কথা এরা বলছেন, লোক হাসাচ্ছে, আমাদের কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেস এগুলো নিয়ে কেন ভাবতে যাবে? আমরা আমাদের উন্নয়নের কাজ, আমাদের প্রকল্প, আমাদের সামাজিক সুরক্ষা, আমরা কি কাজ করছি, কি ইনভেস্টমেন্ট আসছে পশ্চিমবঙ্গে, সেইগুলো নিয়ে ভাবছি। 2024-এ আমাদের যে কেন্দ্রীয় বঞ্চনা, যেগুলো আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার যাত্রার মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছেছি, আমরা দিল্লিতে গিয়ে বলেছি, রাজভবনের সামনে ধর্ণা দিয়ে বলেছি, আমরা আবার দিল্লিতে গেছি, সেই আমরা বারবার এই যে দিল্লিতে গেলেন, সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেননি আপনারা? দেখেননি যে মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন? তাহলে আমাদের এইগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি জানি না, মানে আমি বলছি এটা তো একেবারে কুণাল ঘোষ স্পষ্ট করে বলে দিয়েছেন বিষয়টা মমতা এবং অভিষেক, কিন্তু যে বিষয়গুলো সামনে আসছে, যারা নিন্দুকেরা বলছে মমতা এবং অভিষেক হওয়ার পরিবর্তে মমতা বিতর্কের টপিক কম পড়ে গেল, বিতর্কের টপিক কম পড়ে গেলে এরকম বিতর্কের বিষয় নিয়ে আসা হয়, দলের মধ্যে এরকম কিছু নেই। যেটা বিকল্প রাজনীতির কথা ঠিকই কৌস্তব বাগচি এ নিয়ে তো একাধিকবার বলেছেন, এবার সেটা যখন ধরুন কার্যত ছেয়ে যাচ্ছে পোস্টারে, আপনার কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য রাজনীতিতে নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো সমীকরণের জন্মকে ত্বরান্বিত করছে? দেখুন, প্রথমত যে বিকল্প রাজনীতি অর্থাৎ ইংরেজিতে বললে অল্টারনেটিভ পলিটিক্স, আমরা প্রথম বলবো যে অল্টারনেটিভ পলিটিক্স এর কথা যারা বলছেন অন্তত এটুকু বলুন যে সংসদীয় ব্যবস্থার মধ্যে অল্টারনেটিভ পলিটিক্স এর কথা বলছেন। কারণ 60-70-এর দশকে পশ্চিমবঙ্গ অন্য যে ধরনের পলিটিক্স দেখেছে সংসদীয় ব্যবস্থার বাইরে, সেই পলিটিক্স কিন্তু আমরা দেখতে চাইছি না। আমরা তো শুনতে চাই সত্যি বিকল্প রাজনীতির কথা। সেই বিকল্প রাজনীতির কথা যখন বলছেন, ভয় কিসের? আপনারা কারা এই কথাটা লিখছেন, আপনাদের নামটা সামনে আনুন, আমরাও মন দিয়ে শুনবো। আর এই অল্টারনেটিভ পলিটিক্স এর কথাকে আমি যদি যেভাবে মৃত্যুঞ্জয় বাবু কমিক রিলিফের কথা বলবেন, কৌশিক বাবুর কথা বলে, এই কমিক রিলিফ তো তৃণমূল এবং বিজেপির বিভিন্ন নেতা আমাদের গত কয়েক বছর ধরে দিয়ে আসছেন। আমার ধারণা এই কমিক রিলিফ আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত চলতে থাকবে। তার থেকে হয়তো বিকল্প রাজনীতির সিরিয় কমিক আরেকটু বেশি ইন্টারেস্টিং হবে। কিন্তু আমি এখানে প্রত্যেকের কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে সচরাচর ধরুন বিকল্প রাজনীতির কথা বিরোধীদের তরফ থেকে বারে বারে উঠে আসে, কিন্তু আমি বলছি এই বাংলায় হোক বা জাতীয় রাজনীতিতে হোক, বিরোধীরা কি সেই জায়গার সঠিক ব্যবহার করতে পেরেছেন? আমার দেবজিতের কাছে প্রশ্ন এখানেই থাকবে, 2018-র পঞ্চায়েত নির্বাচন, তারপরে 2019-এ 18টা আসন তোমরা পেলে, তারপর 2024-এ যখন তোমরা একেবারে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছ, তার মধ্যে 10 জন বিধায়ক তোমাদের চলে গিয়েছেন, 2 জন সাংসদ চলে গিয়েছেন। আমি বলছি বিরোধী হিসাবে যে ভরসাটা সাধারণ মানুষ, রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছিল, তার প্রতি যথাযথ সুবিচার করতে পেরেছে কি বিজেপি? এই কথা সত্যি যে দলীয়ভাবে যে সাংগঠনিক বিষয়গুলো এই বিষয়ে দেখার কথা ছিল, সেক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার থেকে পার্টি আরও সংযত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে, এবং এই মুহূর্তে যারা পাঁচিলের ওপরে দাঁড়িয়ে আছেন যে জিতলে বিজেপি, হারলে অন্য কিছু, তাদের সম্বন্ধে পার্টি দুবার ভাবছেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। দ্বিতীয়ত, এই মুহূর্তে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র দামোদর দাস মোদির বাইরে কোনো নেতা এখনো পর্যন্ত এসে দাঁড়াতে পারেননি দেশবাসীর সামনে যে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন বা দেশকে নেতৃত্ব দিতে পারেন, ডিসিসিভ গভর্নেন্স আর কেউ দিতে পারেন, এটা এখনো পর্যন্ত মানে মানুষের কাছে আসেনি। সুতরাং এত কচকচির দরকার নেই কে তৃণমূলের নেতা হবেন, কে কোন নেতা কোন নেত্রীর সঙ্গে ঘুরছেন, বা কংগ্রেসের কোন নেতা বাইরে কি বলছেন, ভেতরে কি বলছেন, কে পোস্টার লাগাচ্ছেন। 2024 সালের 15ই আগস্ট লালকেল্লা থেকে দেশবাসীকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদি। এটা কালে গায়ে দেওয়ালে লেখা। সারা ভারতবর্ষে এই ভারতীয় জনতা পার্টির থেকে যে মুক্ত হতে চাইছে মানুষ, তার জন্য যে বিকল্প রাজনীতি ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অন্যতম বৃহত্তর ভূমিকা পালন করতে চলেছে। কতটুকু তুমি পেনিট্রেট করতে পেরেছো? আমি বলছি ইস্যুর অভাব ছিল না একেবারে। আমি মণিপুর কাণ্ড থেকে শুরু করে রাহুল গান্ধীকে সাংসদ
পদ চলে যাওয়া, মহুয়া মৈত্র থেকে শুরু করে জাতীয় অর্থনীতি, হাঙ্গার ইন্ডেক্স, একাধিক ইস্যু ছিল। আমি বলছি কেন্দ্রের শাসক দলকে কতটা তোমরা নাড়া দিতে পেরেছো বিরোধী হিসাবে? বিকল্প রাজনীতির থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইস্যুতে তারা কি সেই তার সঙ্গে জাস্টিফাই করতে পারছে? আমি একটা কথা বলছি, মহুয়া মৈত্র থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যুতে সংসদের বাইরে সবাই মিলে একসাথে আন্দোলন করা, তার এইগুলো আমরা করছি, সমস্ত দল মিলে করছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাঁধে সমস্ত, মানে এই ইন্ডিয়া জোটের ফ্ল্যাগের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কাঁধে। আমাদের জিততে হবে, আমরা বিজেপিকে পরাস্ত করব। আমরা যেইভাবে 2021-এ করেছি, পঞ্চায়েত নির্বাচনে করেছি, প্রত্যেকটা উপনির্বাচনে করেছি, আমাদের এই আমরাই দায়িত্ব নেব না। তো মল্লিকার্জুন খাড়গে এই জিনিসটা বলেছে, বিজেপিকে হারাতে হবে। ফাইন ফাইন ফাইন, আমি বলি সিপিএম তো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, ফ্ল্যাগটা এখন তৃণমূলের হাতে তুলে দেবে কিনা চয়ন ভট্টাচার্য? প্রথম কথা হচ্ছে যে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, আমাদের এখানে কোনো মত নেই, মত থাকবার কথাও নয়। কারণ আমরা মনে করছি ইন্ডিয়াটা যেটাকে I.D.I.A সেটা একটা মঞ্চ, যেখানটা দাঁড়িয়ে বিজেপি বিরোধী সমস্ত দলগুলো তাদের বক্তব্য রাখছে। এক, দুই, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গণতন্ত্রের পরিসরটা ক্রমশ ছোট হয়ে আসছে এবং মানুষের কথা বলার জায়গাটাও কমে যাচ্ছে, প্রতিবাদ করার জায়গাটা কমে যাচ্ছে। আমি এখানে যদি নরেন্দ্র দামোদর মোদীর সমালোচনা করি, তার রাম মন্দিরকে সামনে রেখে যাবতীয় দারিদ্র, ক্ষুধা, বেকারত্বের যা সমস্যা সেগুলো আড়াল করার চেষ্টা, এই যে বিরুদ্ধ স্বর বা প্রতিবাদী কণ্ঠ, এগুলোকে এক জায়গায় করতে ব্যর্থ হচ্ছেন বাবের, এটা স্বীকার করতে হবে আপনাদের। শুভময় মৈত্র প্লিজ, দুজনকে থামালাম। শুভময় মৈত্র, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই শূন্য থেকে শুরু হোক নতুন বছর, তারা তাদের রাজনীতি নিয়ে আরেকবার নতুন করে ভাবুন। পুরনো যে রাজনীতিগুলো করে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের যে বিপুল দুর্বলতা, যে শূন্যতা, এই শূন্যতার জায়গা থেকে নতুন করে সামনের বছরটায় একটা সংসদীয় রাজনীতির ক্ষেত্র প্রস্তুত, যেখানে হিংসা থাকবে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা আনন্দ করে ভোট দেবো এবং এই গণতান্ত্রিক প্রেক্ষাপটে যিনি জিতবেন বা গোটা দেশে যিনি জিতবেন, তারা আগামী বছর নতুন করে আমাদের এই দেশটাকে চালাবেন। এই উপভোগ যে ভাবনাটুকু, এই যে সংসদীয় রাজনীতির যে শান্তির রাজনীতির যে ভাবনা, সেটা ভেবেই আমার মনে হয় নতুন বিকল্পের সন্ধান করা উচিত। একেবারে আমি সম্পূর্ণভাবে আপনার সঙ্গে একমত যে বিকল্প রাজনীতি, দেখুন পোস্টার কে দিয়েছে, কি উদ্দেশ্য, আমি তার মধ্যে যেতেই চাইছি না। অন্তত এইটা 2024 নতুন সকাল আমাদের দেখাক, যেখানে ঠিকই সন্ত্রাস নেই, দুর্নীতি নেই, স্বজন পোষণ নেই এবং সব স্তরের মানুষ একেবারে তারা ভালোভাবে আছেন, কোনো রকম অভিযোগ ছাড়া আছেন। অনেকে বলবেন যে সোনার পাথর বাটে, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যদি সদিচ্ছা থাকে সেই সকাল বেশি দূরে নয়। এই আশা রেখে অনুষ্ঠান শেষ করব।